রিকভারিটা আরেকবার একটু আজকে আলোচনা করি। হ্যাঁ, কারণ ডাউটফুল রিকভারি আমরা যেটা মনে করি, হ্যাঁ, সেটা সাথে কিন্তু অরিজিনাল ডাউটফুল রিকভারির ফিলিংস কিন্তু একই রকম না। হ্যাঁ, আমরা নিয়েই নিই আর কি। তো প্রেজেন্টেশন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। তো ডাউটফুল রিকভারি রিকভারির কারণেও কিন্তু একজন আর্সেনিক পেশেন্ট বলতে পারে যে হি ইজ ওয়েল। আমরা রুব্রিক্স পড়লাম যেটা ডেলুশন হি ইজ ওয়েল, এই ডেলুশন হি ইজ ওয়েল সেটা সে বলতে পারে ডাউটফুল রিকভারির কারণে। হ্যাঁ, তো আমরা যেটা গতকালকে বলতেছিলাম যে রিকভারির বিষয়টা কি, রিকভারি কাকে বলে। আমি গতকালকে বললাম না যে ব্যাংক মনে করেন যে 1 লাখ টাকা লোন দিল, সুদে আসলে সেটা 1.5 লাখ টাকা হলো। তখন দেখা যাচ্ছে যে যে ঋণ গ্রহীতা সে টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংক একবার নোটিশ দিচ্ছে, দুইবার নোটিশ দিচ্ছে, কোনোভাবেই সে হচ্ছে না, সে দেখাচ্ছে যে আমি দেউলিয়া হয়ে গেছি। তখন ব্যাংক চাইবে অন্তত পক্ষে সে যে টাকাটা লোন দিয়েছিল 1 লাখ টাকা, সুদ যেটা আছে সেটা আমার দরকার নাই, সুদটা না হলে মকুব আমি করে দিলাম, কিন্তু আমার যেটা মূল টাকা 1 লাখ টাকা, সেই টাকাটা আমাকে এখন রিকভার করতে হবে, ওই টাকাটা আমাকে পেতে হবে। তো এই ডাউটফুল রিকভারিতে থাকা পেশেন্ট মনে করে যে যা আমি এখন পর্যন্ত খোয়াইছি বা হারাইছি এটা আমার হতে হবে। মানে রুগী বলে যে ডাক্তার সাহেব আমার কাছে এখন ডাউট হচ্ছে যে আমি সেটা ফেরত পাবো কিনা, আমার যে স্বাস্থ্যের অবনতি ঘটেছে সেটা আমার আবার আগের অবস্থায় আসবে কিনা। ডাক্তারকে বলে যে আমার স্বাস্থ্য যা গেছে তো তা গেছে, আমার শরীরের রোগের কারণে আমার শরীরের এখন 60% হয়ে গেছে। আমি তো আগে নাদুস নুদুস ছিলাম, আমি 80 কেজি ছিলাম, এখন 60% অসুস্থতা হওয়ার পরে আমার ডিমোশন হয়ে গেছে, আমি 40% এখনো সুস্থ আছে। তো এখন আমি চাই না যে একদম আমাকে আগের মতন 100% সুস্থ করে দেন, আমি হেলদি হয়ে যাই, আমি একদম হৃষ্টপুষ্ট হয়ে যাই, এরকমটা আমি চাই না। হেলদিটা বিষয় না, তার দুশ্চিন্তা হচ্ছে ডাউটফুল রিকভারিতে থাকা পার্সনের দুশ্চিন্তা হচ্ছে যে ওই খোয়ানো অংশটুকু, মানে ওই যে 60% যেটা অসুস্থ একটা রোগ হওয়ার পরে, ধরেন যে ডায়াবেটিস হয়েছে বা ক্যান্সার হয়েছে বা অন্য কোনো একটা অসুখের পরে তার 60% চলে গেছে, ডিমোশন হয়ে গেছে, সেটা ফেরত আসবে কি আসবে না, এটাই এখন তার চিন্তা। সে এটা বলছে না যে আমাকে 60% ফেরত নিতেই হবে, নেওয়াই লাগবে যেভাবে হোক, সেটা বলতেছে না। তার কাছে মনে হচ্ছে যে যে একটু 1 মিনিট। হ্যাঁ, তো তার কাছে মনে হচ্ছে যে মানে সে বলবে যে ডাক্তার সাহেব আমি এটা বুঝতে পারছি না, যেমনটা আমি যেমনটা যেমনটা আমি বলছিলাম যে একটা ক্রনিক মানে স্টেজে চলে গেছে, মানে অসুখটা তার হয়েছে খুবই মানে দীর্ঘদিন ধরে, প্রায় ধরেন 2 বছর ধরে সে ওষুধ খাচ্ছে, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, খেতে খেতে দেখা যাচ্ছে যে তার যেটা হয় ক্রনিক কেস গুলাতে নতুন নতুন সিমটম যোগ হয়ে যায় অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে, তাই না? পেন কিলার যদি খায় তখন গ্যাস চলে আসে, গ্যাস বেশি হতে গেলে কনস্টিপেশন আসে, কনস্টিপেশন থেকে তারপরে দেখা যাচ্ছে যে বেশি কনস্টিপেশন হলে পাইলস হচ্ছে, তাই না? এরকম। তো এই পার্সনের দেখা যাচ্ছে 2 বছর ধরে ওষুধ খাচ্ছে, 2 বছর ধরে ওষুধ খেতে খেতে তার অসুখ আরো বেড়ে যাচ্ছে। এখন সে বলবে, এরকম রুগী এসে বলবে যে চিকিৎসা তো করাবো, কিন্তু আমার সবচেয়ে বড় সন্দেহ, আমার সবচেয়ে বড় ডাউট এটাই যে আমার যতটুকু হারিয়েছি ততটুকু ফিরে পাবো কিনা, এটাই হচ্ছে ডাউট। তো রুগী আপনার কাছে কোন স্টেটে এসছে? সে ডাউটফুল স্টেটে আসছে। ঠিক আছে, ডাউটফুল সন্দেহ, মানে সাধারণ লোকরা তো এসে আপনাকে বলবে না যে আমি ডাউটফুল, আমি ডাউট আছে ডাক্তার সাহেব, এটা কিন্তু একজন অশিক্ষিত মানুষ বা একজন লেম্যান কিন্তু আপনাকে ওইভাবে বলবে না। তো সে কি বলবে? সে বলবে যে মানে এই পার্সন গুলা যখন আপনার সাথে কথা বলবে তখন আপনার কাছে মনে হবে যে সে তার
ওষুধ নিয়ে, তার নিজেকে নিয়ে, তার অসুখকে নিয়ে, বা যে তাকে ট্রিটমেন্ট করতেছে তাকে নিয়ে ডাউট করতেছে। এরকম তার কাছে মনে হবে আপনি যদি তার কথাকে জিস্ট করেন, সে যে ভাষায় বলুক। আমি একটু সহজ ভাবে বুঝাই। রুগীরা এসে কিন্তু আমাদের কাছে এরকম কথা বলে যে, ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় অসুখটা ভালো হয়ে যাবে তো? ডাক্তার সাহেব, আপনার কাছে কি মনে হয় আমার অসুখটা ভালো হবে তো? তো এইরকম কন্ডিশনে আপনি পেশেন্টকে ডাইরেক্টলি এই প্রশ্ন করেন, আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় আপনার অসুখটা কি ভালো হবে? আপনি যে আমার কাছে আসলেন, এখন কি আপনার মনে হয় যে আমি ওষুধ দিলে আপনি ঠিক হয়ে যাবেন? আপনার কি মনে হয়? আপনি কখনোই তাকে বলতে যাবেন না আপনি ভালো হয়ে যাবেন। আপনি তাকে পাল্টা প্রশ্ন করেন, বল আপনার আপনার পায়ে দিয়েছে, আপনার কোটে দিয়েছে, এবার আপনি বলটা কার কোটে ফেলে দেন। যখন আপনি এরকম প্রশ্ন করে ফেলবেন, দেখবেন যে পেশেন্টের মধ্যে একটু এম্বারাস হয়ে যাবে, একটু মানে এম্বারাস তো বোঝেন, একটু থতমত খেয়ে একটু আহ, মানে অস্বস্তিতে সে নিজেকে একটু লুকাবে। কিভাবে লুকাবে? পেশেন্ট এসে হয়তো আপনাকে বলবে যে, ডাক্তার সাহেব, আমার তো সন্দেহ হচ্ছে। তো আপনার সন্দেহ হচ্ছে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আমার কাছে তো তাহলে আপনার আসা উচিত হয়নি। এখন রোগীর মধ্যে যদি সন্দেহ থাকে যে হোমিওপ্যাথি খেয়ে ঠিক হবে কিনা, তাহলে আ- আপ- প্রশ্ন দাঁড়াবে যে, তাহলে আপনি আমার কাছে কেন আসছেন? আপনি যদি হোমিও খেয়ে হবে কিনা, অনেক রুগী এসে বলে, ডাক্তার সাহেব, এই রোগটা কি হোমিওতে ভালো হবে? এটার ট্রিটমেন্ট কি হোমিওতে আছে? এইরকম পেশেন্টকে আপনি সরাসরি প্রশ্ন করেন যে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনার যদি সন্দেহই থাকে হোমিওপ্যাথিতে ঠিক হবে কি হবে না, তাহলে তো আমার কাছে আসার প্রয়োজন ছিল না। আপনি কেন আসছেন? আপনি তাকে জিজ্ঞাসা, মানে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসা করবো যে, ভাই, আপনি তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেছিলেন 1 বছর, আপনি তো একটু আগেই বললেন যে অমুক অসুখের জন্য 1 বছর ধরে বা 2 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করতেছেন, তা সত্ত্বেও আপনার অসুখ বেড়ে গেছে। তো আপনার কি মনে হয়, আপনার এই কেস আপনি যে আমার কাছে নিয়ে আসলেন, এটা দিয়ে আপনি আপনি কি সুস্থ হতে পারবেন? আপনার কি মনে হয়? দেখেন, আমরা কিন্তু তার মুখের উপরে, তার মনের উপরে কিন্তু কোনো ওয়ার্ড চাপাই দিচ্ছি না। আমরা বোঝার চেষ্টা করছি যে সে কি সন্দেহ করছে রিকভারি হবে না, বা এরকম কিছু হচ্ছে কিনা, এই কারণে এই প্রশ্নগুলা করি। তো আমরা কি বলবো, আপনার কি মনে হয় যে আপনার এই কেসটাতে এখন কি হবে? হোমিওপ্যাথি থেকে আপনি কি পেতে চান? হোমিওপ্যাথি থেকে আপনি কি পেতে চান? হ্যাঁ, আপনি কি চিন্তা করে আসছেন? আপনি হোমিও থেকে আপনি কি পাবেন? আপনি কি চিন্তা করে আসছেন? আপনি আমার কাছে আসলেন কেন? এই টাইপের প্রশ্ন করবেন ঘুরায় ফেরায়। তো রুগী যখন আপনার কাছে আসে, তখন আপনার কাজ হলো তার ভিতরে কি আছে সেটাকে বাহির করা, ওপেন আপ করা, তাই না? আমরা প্রথম থেকেই আপনাদেরকে শেখাই এবং বলি যে, কেস টেকিং এর প্রত্যেকটা প্রশ্ন আপনার হতে হবে খুব বুদ্ধিদীপ্ত এবং ওপেন ইন্ডেড, যেটা হ্যাঁ না দিয়ে অ্যান্সার করে এরকম প্রশ্ন আপনাকে করা যাবে না। এমন প্রশ্ন করবেন যে প্রশ্ন থেকে সে ভিতর থেকে গল 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 করে তার ভিতরের যে জিনিসগুলা সেটা বাহিরে আসে। আমি রোগীকে প্রায় এই প্রশ্ন করি যে, আপনি তো অনেক চিকিৎসা করলেন, অনেক জায়গায় গেলেন, এই ডাক্তার দেখালেন, ওই ডাক্তার দেখালেন, আপনার অসুখও অনেক দিন হলো, এখন আপনার কি মনে হয় এখন কি হবে? আপনি হোমিওপ্যাথি কেন খেতে আসলেন? কি আশা নিয়ে আপনি আমার কাছে আসলেন? এই প্রশ্নটা আমি করি। তখন রুগী একটু ওই যে এম্বারাস হয়ে যায়। হ্যাঁ, প্রথমে রুগী এসে কিন্তু খুবই বলে যে, হ্যাঁ ডাক্তার সাহেব, হোমিওপ্যাথি খেয়ে কি ভালো হবে? এটা কি ট্রিটমেন্ট আছে? কিন্তু এই ধরনের প্রশ্ন করলে রুগী কিন্তু এম্বারাস হয়ে যায়। কারণ তা আমতা আমতা মানে, ডাক্তার সাহেব কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনার মনে যা আছে আপনি তাই বলেন। তখন সে বলে যে, ডাক্তার সাহেব, অনেক জায়গায় তো গেছি, হ্যাঁ, এখন এখন একজন আমাকে বললো যে তুমি ডাক্তার কাউসারের কাছে যাও, উনি খুব ভালো হোমিওপ্যাথি বোঝেন, অনেক অনেক কথা শোনেন, তুমি উনি ভালো ওষুধ দেয়, তুমি ওনার কাছে যাও, ওষুধ খাও। তো তখন আমার মনে হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। এখানে ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, রুগীর ক্ষেত্রে এটা জরুরি না যে রুগী সরাসরি আপনাকে এসে সন্দেহ করছে এটা বলবে। প্রত্যেকটা রুগী এসে কিন্তু সন্দেহ করছে এই কথাটা বলবে না, যে আমার সন্দেহ হয় আমি ভালো হবো কিনা, আমার সন্দেহ হয় আমার আপনার ওষুধ আমার কাজে লাগবে কিনা, এরকম কিন্তু প্রত্যেকটা রুগী বলবে না। কিন্তু আপনাকে তার ভাবনাটা বুঝতে হবে। রুগী বলে যে, আমার মনে, আমার এরকম মনে হচ্ছে যে আমার ভিতরে এক ধরনের ফিলিং আসছে যে, এটা কি আসলেই পসিবল, এটা কি আদৌ সম্ভব? রুগীরা কিন্তু এরকম কথা বলে।
আমার মনের মধ্যে ডাক্তার সাহেব একটা ফিলিং আছে যে 2 বছর ধরে এত বড় বড় ডাক্তার দেখালাম, 2 বছর ধরে ওই এভার কেয়ারে গেলাম, স্কয়ারে গেলাম, রাজশাহী মেডিকেল কলেজের প্রফেসর দেখালাম, রোগ তো খালি বাড়েই। তো এইরকম রোগী তখন আপনাকে বলবে যে আমার ভিতরে এরকম, আসলে কি এটা পসিবল, আদৌ কি এটা সম্ভব? এতদিন আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে, হ্যাঁ, আমার মানে শারীরিক কন্ডিশনটাই বদলে গেছে। তো এখন আমি আর ডাক্তার সাহেব ওরকম তো দেখছি না, হয়তো হবে বা নাও হবে এরকম মনে হচ্ছে। তো ডাউটফুল হলো, এই ওয়ার্ডটা খুব ভালো করে খেয়াল করবেন। অনেক রুগী এসে এটা বলে, ডাক্তার সাহেব কি আদতেই সম্ভব হবে, আসলে কি ভালো হয়? এই যে আদতেও সম্ভব হবে, আদতেও, বুঝতে পারছেন? আদৌ, আদৌ বা আদতেও, এই ওয়ার্ড গুলা রুগীর মুখ থেকে আসে। আমরা এই যে উর্দুতে বলি মুমকিন, পসিবল, তাই না? মুমকিন, এটা কি আদতেও সম্ভব? রুগীরা সেরকম কথা বলতে পারে, এটা কি হতে পারে ডাক্তার সাহেব, এটা কি আদৌ সম্ভব? ডাক্তার সাহেব আমি তো জানি না এটা কি আদৌ সম্ভব, সম্ভব হবে কি হবে না। এই যে, তো আপনার কি মনে হয়? আপনি তখন বলবেন আপনার কি মনে হয় এটা কি আদৌ সম্ভব হবে? এই প্রশ্নটা তাকে পাল্টা পাল্টা প্রশ্ন আপনি করবেন। মানে রোগী বোঝাতে চাচ্ছে তার এখন যে স্টেজে সে চলে আসছে, এই স্টেজটা খারাপ, এজন্য তার রিকভারির প্রয়োজন, কিন্তু তার হেলথের প্রয়োজন নাই, সে চাচ্ছে রিকভারি। এটা ভালো করে খেয়াল করেন, একদম সুস্বাস্থ্য 100% আগের মতো জায়গায় চলে যেতে হবে এরকম না, হেলথের প্রয়োজন নাই, তার হচ্ছে রিকভারির কাছে সম্ভব, এবং তার কাছে এটাও মনে হচ্ছে আদৌ কি সম্ভব হবে রিকভার করাটা। এখন মনে করেন যে আমরা যেটা করি, আমরা প্রায় ভুলটা করি যে আমরা হ্যাঁ 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 আপনাকে ঠিক করে দেবো, আপনি অত চিন্তা, চলে আসছেন, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ ইয়াতে, আপনি তাকে হোপ দিয়ে দিলেন, কিন্তু সে আসছিল আপনার কাছে ডাউট নিয়ে। এখন আপনি তাকে হোপ, আপনি হোপ দিয়ে দিচ্ছেন, সে আপনার কাছে আসছিল ডাউট নিয়ে, একজন বলেছে আরে যাই দেখো না কি হয়, তো হবে কি হবে না, আদৌতেও ভালো হবে কিনা, এরকম একটা ডাউট নিয়ে সে আপনার কাছে আসছে। এখন আপনি যদি তাকে হোপ দিয়ে দেন, সে কিন্তু হোপ ক্যাচ করবে না। আমরা রুগীকে হোপ দিয়ে দিই, কথা কথা, আরে কাশি তো কোনো ব্যাপারই না, একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক করে ফেলবেন। হ্যাঁ, আমরা কিন্তু 90% রুগীকে বলে দেয় আরে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কেস টেকিং এর সময় এই জিনিসটা কিন্তু বলবেন না কখনো, ঠিক আছে? বেশিরভাগ পেশেন্ট হোপ চাক বা না চাক আমরা কিন্তু দিয়ে দিই, ফ্রিতে হোপ দিই, আমরা এক্সপার্ট হোপ দেওয়ার। অযথা এভাবে কিন্তু হোপ দেওয়া ঠিক না, আমাদের কোনো পেশেন্টকে এভাবে বলা উচিত না, পজিটিভ নেগেটিভ হোপ দেওয়া উচিত না। তাহলে আপনি পুরোপুরি, মানে আপনি তাকে বললেন যে আপনি সুস্থ হয়ে যাবেন 2 মাসের মধ্যে, ঠিক হয়ে যাবে, এটা আপনি কেস টেকিং এর মধ্যে কখনোই হোপ দিতে যাবেন না। তাহলে হবে কি, আপনি তার মেন্টাল স্টেটটাকে থামিয়ে দিলেন, ওই জায়গায় চেঞ্জ করে ফেললেন, আপনি কিন্তু তার পরের কথাগুলো তার কাছ থেকে পাবেন না। আপনি হোপ দেওয়ার দরকার, আপনি ওষুধ দেওয়ার সময় তাকে হোপ দেন, আরে এই যে ওষুধ দিয়ে দিলাম, খান, একদম ঠিক হয়ে যাবে। এটা করবেন ওষুধ বানানোর পরে, প্রেসক্রিপশন ওষুধ সিলেকশন আগে কখনোই পেশেন্টকে হোপ দিতে যাবেন না, এটা ভালো করে নোট রাখবেন। তো ডাক্তার সাহেব আপনার কি মনে হয় ঠিক হয়ে যাব তো? আমার কাছে, আমার তো মনে হয় আমি, মানে চেষ্টা, আপনি যদি ভালোভাবে চেষ্টা করেন আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। তো আমরা রুগীকে কি বলি যে আপনার মনের মধ্যে কি চলছে? ডাক্তার সাহেব এই বিষয়গুলা, এই পরিস্থিতিগুলা এতই খারাপ, আমার মনে হচ্ছে না যে এটা ঠিক হবে। তারপরেও দেখেন। তাহলে ডাউটফুল কাকে বলে? ডাউটফুলের বিষয়টা হলো যেখানে 50% হোপ থাকে, এটা লিখে নেন, যেখানে 50% হোপ থাকবে আর 50% সন্দেহ থাকবে। আবার সন্দেহ মানে কিন্তু সন্দেহ, সন্দেহ আরেকটা খুব ভালো রুব্রিক্স আছে, আমরা জানি সুপারস্টিশিয়াসনেস আছে না আমাদের, সুপারস্টিশিয়াস রুব্রিক্স আছে, ওইটা কিন্তু আবার মনে করলে হবে না, আমি যে একটু লিখে দিচ্ছি, মেসেজ হয়ে গেল। সুপারস্টিশিয়াস, সুপারস্টিশিয়াস মনে করলে কিন্তু হবে না, ঠিক আছে? সুপারস্টিশিয়াস এখানে কিন্তু হচ্ছে না, সে কি করছে, সম্ভব আর অসম্ভবের মাঝামাঝি দাঁড়ায় আছে। ডাউট হলো সবসময় সম্ভব আর অসম্ভবের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থাকে। সে চিন্তা করে যে 50% চান্স আছে ডাক্তার সাহেব, আমি যেহেতু আসছি, মানে হোপ নিয়ে তো আমি আপনার কাছে আসছি। দেখুন, ভেতরে মনের মধ্যে এরকম লাগতেছে,
একবার মনে হবে হ্যাঁ যে না ডাক্তারের কাছে যাই, অন্যরা তো ভালো হচ্ছে, আমি খেলেও হবে, ঠিক আছে, এই হোপ রাখতেছে। আবার পরক্ষণে তার মনে আসছে না, অ্যালোপ্যাথিতে 2 বছর ধরে খাইলাম, রোগ তো খালি বাড়েই, ঠিক হয় না। এইরকম একটা জায়গা। আমি কি ক্লিয়ার করতে পারলাম? হোপ হলো 50-50 জায়গা, এই কি বলে, ডাউটফুল রিকভারি হলো 50-50 পজিশন। অর্ধেক থাকবে হোপ, অর্ধেক থাকবে সুপারস্টিশিয়াসনেস। হ্যাঁ, সন্দেহ একটা থাকবে যে আদৌ আদৌ তো কি সম্ভব। রুগীরা এসে এই ওয়ার্ডটাই বলবে, আদৌ তো কি সম্ভব। তাহলে আপনারা ডাউটফুল রিকভারির উপরে এই রুব্রিক্সটা নিয়ে নেবেন। ঠিক আছে? কি খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি? খুব পেঁচাল পেরে ফেললাম নাকি? যাই না কি না স্যার, চালিয়ে যান। আচ্ছা, পরের রুব্রিক্সটা দেখেন। হ্যাঁ, এটাকে একটু বড় করে দিই। পুরো রুব্রিক্সটা হচ্ছে এরকম: ডাউটফুল রিকভারি অফ মেডিসিন ইজ ইউজলেস থিং সি। ডাউটফুল রিকভারি অফ থিংস মেডিসিন ইজ ইউজলেস, এটা এইভাবে পড়তে হয়। দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? দেখেন রুগী এখন কোথায় থেকে ডাউটফুল রিকভারি থেকে কোন জায়গায় চলে গেছে। রুগী মানে নিজেই একটা তত্ত্ব দাঁড় করাচ্ছে। আমরা কি প্রথম থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আর্সেনিক, আর্সেনিকাম অ্যালবাম সব সময় এক ধরনের থিওরাইজিং করে। সে নিজে একটা তত্ত্ব দাঁড় করে ফেলতেছে, থিওরাইজ করছে যে ওষুধ খাবো না। প্রথম থেকেই তো সে খাবো না করতেছিল। আর এখানে কি বলতেছে? ডাউটফুল রিকভারি অফ থিংস মেডিসিন ইজ ইউজলেস। কি ফায়দা হবে? এটাও কিন্তু তার একটা তর্ক। তর্ক মানে কিন্তু থিওরাইজিং। হ্যাঁ, যখন ঠিকই হবে না, যখন ডাউট থাকতেছে, যখন ঠিকই হবে না, ডাক্তার সাহেব সম্ভব তো মনে হচ্ছে না, আমার কেসটা কিছুটা টাফ কেস মনে হচ্ছে, এটাও কিন্তু ডাউটফুলের ল্যাঙ্গুয়েজ। রুগীরা এরকম কথা বলে, আমারটা একটু জটিল কেস ডাক্তার সাহেব। তাহলে তার ডাউট কি? ডাক্তার সাহেব আমার কেসটা একটু টাফ মনে হচ্ছে, একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। মনে হচ্ছে মানে হতে পারে, মনে হচ্ছে কি, কেন কেন মনে হচ্ছে? রুগী কিন্তু এরকম কথা বলে। আমরা কিন্তু এই রুব্রিক্স গুলো তখন চিন্তা করে ফেলি, এরকম টোনে যদি রুগী কথা বলে। কেন তার এরকম হচ্ছে? ডাউটের সাথে হোপ আছে, তার ডাউট আছে। ডাউট কিন্তু মরে যায়নি। এখন এর মধ্যে হোপ দেখা যাচ্ছে যে ওই রুগীর মধ্যে 20% আছে, আর ডাউট হচ্ছে 80%, বা মনে করেন যে হোপ 10% আছে, তাহলে ডাউট থাকবে 90%। বা অনেক রুগীর একটু উন্নতিতে দেখা যাচ্ছে হোপ 50% হলো, ডাউট 50%, 50-50 থাকলো। অল্প না অল্প স্বল্প হলেও কিন্তু দুটা প্যারালালে চলে, সাথে সাথে চলে। কোথাও না কোথাও একটা হোপ আছে বলেই কিন্তু এই রুগীরা আমাদের কাছে আছে। কিন্তু ডাউট তাকে অনেক বেশি পার্সেন্টেজ খাচ্ছে। ধরেন যে হোপ 10% যদি হয়ে যায়, তাহলে ডাউট 90%-এ চলে যাবে। তো আমরা তাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি এটা বলেন তো, আপনি কি পুরোপুরি সন্দেহ করছেন নাকি সামান্য আশাও রাখছেন? তখন এই রুগী বলবে যে ডাক্তার সাহেব আশা তো আছে দেখেই আপনার কাছে আসছি, যদি হোপ নাই থাকতো তাহলে আপনার কাছে কেন আসতাম। তো এখন এই যে রুব্রিক্স যেটা দিয়ে রেখেছি, যে মেডিসিন ইজ ইউজলেস, এই রুব্রিক্সটা কি আপনারা কেউ কখনো ইউজ করেছেন যারা রেগুলার প্র্যাকটিস করেন? করিনি এই পর্যন্ত স্যার। সম্ভবত করেন। হ্যাঁ, এখন অনেক করতে পারবেন। এখন প্রশ্ন হলো মেডিসিন কেন ইউজলেস বা অপ্রয়োজনীয়? মেডিসিন কি? মেডিসিন মানে একটা হেভি কাজের জিনিস, মেডিসিন মানে তো কাজের, তাই না? তো এর পেছনের কথা কি, কেন তার কাছে মনে হয় যে মেডিসিন ইজ ইউজলেস? এখন প্রশ্ন আসে পয়সা খরচ করার বিষয়টা। এবার দেখেন জায়গা মতো চলে আসছে। পয়সা খরচ করার বিষয়টা কি আসে? টাকা 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 খরচ করার বিষয়, খরচ। এটাকে আমরা কিভাবে ধরবো? আমাদের একদম প্র্যাকটিক্যাল জিনিস আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনার চেম্বারে একটা রুগীর কাছ থেকে আপনি কিভাবে এই জিনিসটা নেবেন। আমরা তো মনে করি যে কিটটা হচ্ছে লাইকোপোডিয়াম, তাই না? এবার দেখেন কিরকম হয়। তো আগেকার দিনে আমরা যখন এখন তো টাকা তো তেজপাতা, তাই না? এখন টাকা টাকাই না। আর আমরা যখন একদম শুরুর দিকে, তখন টাকা টাকাই ছিল। আমি আমার সিনিয়র ভাই যারা আছেন তারা 50 টাকা, 20 টাকা, হ্যাঁ, 100 টাকা রেয়ারলি নিতে দেখেছি, 50 টাকায় নিত বেশিরভাগ।
আর এখন ফলো আপই 300 টাকা। মানে আমার আমার সারাউন্ডিং, আমার পরিবেশের ইয়েতে বলতেছি, হ্যাঁ। তো সে সময় দেখা যাচ্ছে যে বয়স্ক, একটু যারা মুরব্বী, এজেড, এইরকম রুগীরা যখন আমাদের ক্লিনিকে আসতো, বা আমি যাদের সাথে বসতাম তাদের চেম্বারে যখন দেখতাম, তখন এসে এই রুগীরা কি বলতো, খুব ভালো করে খেয়াল করেন, এই এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো বইয়ে পাবেন না। হ্যাঁ, আমি আমি মেমোরাইজ করে আমি আপনাদেরকে বলতেছি। এই রুগীরা এসে, মানে একটু বয়স্ক মুরব্বী, চাচা বা দাদা টাইপের, হ্যাঁ, এই রুগীরা এসে বলতো, ডাক্তার সাহেব একটু খরচ কমের ব্যবস্থা করে দিয়েন, আমাকে একটু মানে কম খরচের ওষুধ দিয়েন, আমাকে বেশি টাকার ওষুধ দিয়েন না। এই রুগীরা কিন্তু এইভাবে, একদম এইভাবে কথা বলতো। এরকম কথা বলে আপনার চেম্বারে? একটু বলে কম, স্যার। কম খরচের দিয়েন, একটু কম দামি ওষুধ দিয়েন। এক একজন এক এক ল্যাঙ্গুয়েজে বলে, কিন্তু তার ভাবনা হলো যে আমাকে বেশি টাকার ওষুধ দিয়েন না। তো এরকম পার্সন বলতো যে আমার বয়স 80 বছর হলো, আমি আর কয়দিন বাঁচবো, এই মুরব্বীরা এসে বলতো। আমি নিজে শুনেছি। এখন একটু কম দেখা যায়, কিন্তু একটা সময় এটা দেখা যেত, আমার তো ডাক্তার সাহেব বয়স হয়ে গেছে 70 বছর, 50, আর কদিন বাঁচবো। ইভেন দেন শিক্ষিত মানুষ এসে বলে যে 65 তো বাচ্চা, আমাদের গড় আয়ু হলো 65-69 বছর। ডাক্তার সাহেব কবে 5 বছর আগে পার করে দিয়েছে। আমার এক সিরাজগঞ্জের পেশেন্ট ছিল, খুব মজা করে করে কথা বলতো। উনি এসে বলতো আর কদিন বাঁচবে ডাক্তার সাহেব, এখন দামি ওষুধ খায় কি হবে। দেখেছেন তার থিওরিটা কি, আর কদিন বাঁচবে, এখন দামি ওষুধ খেয়ে কি হবে। তার এই পেশেন্টের সন্তানদের বলতো, এই টাকাগুলো বরং আমার নাতি নাতনির জন্য রেখে দাও, ওদের কাজে লাগবে, আমার দিন তো শেষ। চিন্তা করেন তার থিঙ্কিংটা কি। ওষুধের পিছনে টাকা কেন খরচ করব, টাকাগুলো তুমি রেখে দাও ব্যাংকে জমা, আমার নাতি নাতনি বড় হচ্ছে, ওদের অনেক খরচ, ওদের কাজে লাগবে, আমার দিন তো শেষ। তো এই ভালো, এই মন্দের মধ্যে দিয়ে জানি না কখন চলে যাব। এই যে ভালো আছি, মন্দ থাকতেছে, এই ভালো মন্দ করতে করতে এক সময় চলে যেতে হবে। এখন এই বয়সে ওষুধ খেয়ে তো আর, আমি যদি এখন ওষুধ খাই, হ্যাঁ, আলফালফা খাই, ইয়ে খাই, আমি তো আর 40 বছরের হয়ে যাব না, বা 35 বছরের যুবক হয়ে যাব না। তার থিওরিটা দেখেন, সে কিভাবে থিওরি দিচ্ছে। তো এরকম কথা আমরা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার অনেকের মধ্যেই শুনি। আমার দাদি বলতেন, আপনারাও হয়তো আপনার ফ্যামিলিতে এরকম শুনে থাকবেন। এই কথাগুলো যে বৃদ্ধ মানুষরা বলবে এমনটা কিন্তু না। এখন মানে মনে করেন যে আপনার কাছে কোনো ক্যান্সারের পেশেন্ট আসছে, আমার একটা ক্যান্সারের পেশেন্ট ছিল এরকম, এই 35 বছর বয়স হবে, হ্যাঁ, এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে, প্রায় 8-10 বছর হয়ে গেছে। আমি তো মানে অবাক যে আল্লাহ আসলে কাকে বাঁচাবেন, কি করবেন, এটা বলা মুশকিল। তো এই ক্যান্সারের পেশেন্ট এসে, হ্যাঁ, একদম মানে সে একদম মানে কি বলবো, শেষ পর্যায়ে একদম টার্মিনাল লেভেলে পৌঁছায় গেছে, হ্যাঁ, একদম শেষ পর্যায়ে। এখন তার কাছে মনে হচ্ছে যে তার অসুখটা আর ভালো হওয়া সম্ভব না। তো তার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সে চেষ্টা করবে ভেতর থেকে এটা দেখানোর যে সে ভালো আছে। হ্যাঁ, দেখাচ্ছে যে, আবার হাই স্পিরিটেড মনে করা যাবে না, হাই স্পিরিটেড বিষয়টা কিন্তু আলাদা। সে আহ, ভালো আছে এটা সে দেখায় আর কি। ঠিক আছে, এখনো কিছু হয়নি, আমার সময় এইভাবে কেটে যাবে, কোনো বিষয় না, হ্যাঁ, আমার পিছনে এত টাকা খরচ করতে হবে না। এটাও কিন্তু হবে, কারণ এই তার এই ভাবনার পেছনে তার কারণ হচ্ছে আমাকে তো মরতেই হবে, অযথা ফ্যামিলির টাকা কেন নষ্ট করে। ঠিক আছে, এটাই হলো এই রুব্রিক্সটার ইয়া, যে মেডিসিন দিলেন আর ওষুধ খায় কি হবে। পক্ষান্তরে কিন্তু সে বলবে না যে আমার ওষুধ খায় ওষুধই হবে, টাকা পয়সা নষ্ট করে আর কি হবে। তার মানেই হলো টাকা পয়সা নষ্ট, মানে আমি যে ওষুধ খাবো, ওষুধ এখন আর আমার কোনো কাজে লাগবে না, ওষুধ ইউজলেস। আমি বুঝাতে পারলাম? এইভাবে আপনারা এরকম কথা বললে এই রুব্রিক্সটার কথা আপনারা ভাববেন। তো এই যে অযথাই টাকা নষ্ট করে কি হবে, ফ্যামিলির টাকা কেন নষ্ট করব, এইখান থেকে আরেকটা রুব্রিক্স কিন্তু চলে আসে। আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হলো অ্যাংজাইটি আদার্স ফর, তাই না? পক্ষান্তরে তো তাই হলো, ফ্যামিলির টাকা নষ্ট করব কেন। অ্যাংজাইটি আদার ফর, অন্যের প্রতি তার টেনশন, আমি মরে আমার পিছনে ক্যান্সার হয়ে গেছে, এত টাকা খরচ করে আর
এই ছেলেকে বলছে তোর তো বাচ্চা কাচ্চা আছে, তোর ওদের ভবিষ্যৎ আছে, আর বাদ দে, তো করতে হবে না। এইভাবেই ভালো মন্দ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেবে। তো অ্যাংজাইটি আদার্স ফর এটাও জুড়ে যাচ্ছে। আবার সে কিন্তু ওই যে একটু আগে কি বললাম, সে ভালো দেখানোর চেষ্টা করে, অনেক কষ্ট কিন্তু ভালো দেখানোর চেষ্টা করে। তার মানে কি, সে হাইড করছে, হাইডিং ডিজায়ার, হাইডিং থিংস এখানে কিন্তু সাথে সাথে চলে আসছে। ভাবনা একটা, কথা একটা, কিন্তু দেখেন প্যারালালি 3-4টা রুব্রিক কিন্তু একই ভাবনার মধ্যে চলে আসছে। আর সে চিন্তা করবে টাকা আমার পেছনে খরচ করো না, বরং একটা এফডিআর করো। এফডিআর তো বুঝেন, ফিক্সড ডিপোজিট। একটা এফডিআর করে রাখো। মনে করুন ছেলে বলছে যে মা, তোমার এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আমার একটা এফডিআর আছে, আমি এটা ভেঙে তোমার চিকিৎসা করবো। তখন মা বা বাপ যাই হোক, যার জন্য সে করতে চায়, সে সেটা নিষেধ করছে, আরে না, এফডিআর ভাঙার দরকার নাই, এক কাজ কর, চল, তোর যখন এত আমাকে চল আয়ুর্বেদিক ওষুধ খাওয়া। আমার তো রেকটাল ক্যান্সার, হ্যাঁ, তুই এক কাজ কর, আয়ুর্বেদিক জোলাপ পাওয়া যায়, জোলাপ নিয়ে আয়, আমি এমনি ঠিক হয়ে যাবো। তাহলে এখানেও কিন্তু মেডিসিন ইউজলেস হয়ে গেল। সে নিজেই বলে দিচ্ছে যে এই ওষুধ, এটাও কিন্তু তার থিওরি, যে আমার পায়খানা যদি নরম হয়ে যায় তাহলে ওই ক্যান্সারের কিছু হবে না। তাহলে শুধুমাত্র মেডিসিন, মেডিসিন না, মেডিসিনই না, এর সাথে মেডিসিন ইউজলেস এর পিছনে শুধু মেডিসিন না, এর সাথে খরচের বিষয়টাও জড়িয়ে আছে। আমার উপরে আর টাকা পয়সা খরচ করার দরকার নাই, রুগীরা বলে, আর দরকার নাই, আর কি হবে মিশামিশি এত খরচ করে, এখন আর কিছু করার নাই, ওষুধ আর কাজ করবে না। এটাকেও আমরা কিন্তু মেডিসিন ইজ ইউজলেস দিতে পারি। তাহলে এই মেডিসিন ইউজলেস এর সাথে কি কি বিষয় জড়িয়ে গেল? জড়িয়ে গেল অ্যাংজাইটি ফর আদার্স, পরিবারের লোকজন আমার পিছনে টাকা পয়সা খরচ করে আর্থিক কষ্টে যাতে না হয়, সেটাও কিন্তু তার দুশ্চিন্তার একটা কারণ। আর দ্বিতীয় বিষয় যেটা, দ্বিতীয় বিষয়টা খুব মজার, দেখেন আমি স্লাইডটা দিই। লস ফিনান্সিয়াল অ্যাগ্রাভেশন, নিচেরটা দেখেন এফ দিয়ে লেখা আছে, ফিনান্সিয়াল লস অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে পাঠকের রেপার্টরিতে, আর উপরেরটা হচ্ছে সিনথেসিস রেপার্টরিতে। তো এই যে ফিনান্সিয়াল অ্যাগ্রাভেশন, আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তার আরো কষ্ট, শারীরিক কষ্ট আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুইটা থাকে। তো আমরা জানি, আমরা ক্লাসিক্যালি জানি, শুধু লাইকোপোডিয়াম না, আর্সেনিক এমনি কৃপণ স্বভাবে। বেসিক্যালি লাইকোপোডিয়াম অতটা কৃপণ না যতটা না আর্সেনিক। সে টাকা পয়সা খরচই করতে চায় না, হাত খুব টান, মানে কি বলে, হাত খুব চাপা, হ্যাঁ, ছট, সে খরচ করতে চায় না, জমাতে ভালোবাসে। তো যে ব্যক্তি টাকা খালি জমাতেই পছন্দ করে, টাকার পর টাকা নিজের কাছে রাখে, টাকাই তার সম্পদ, তাই না? তো এদের যদি ফিনান্সিয়াল লস হয় তাহলে তো অ্যাগ্রাভেট হবে। আমি একটা পেশেন্ট দেখেছিলাম অনেকদিন আগে, তার সম্ভবত ফেসিয়াল একটা ক্যান্সার টাইপের কিছু একটা হয়েছিল। সেই ভদ্রলোকেরও কিন্তু এই ফিনান্সিয়াল লসের পরে এটা শুরু হয়ে যায়। তো যখন সে দেখে লাখ লাখ টাকা খরচ করে কোনো রেজাল্ট হচ্ছে না, ক্যান্সার হলে তো লাখ লাখ টাকা খরচ হয়ে যায়, কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন সে অস্থির হয়ে পড়ে। হ্যাঁ, লস কিভাবে হতে পারে? লস তো এভাবেই হয়। তো লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে, রুগী এসে বলে যে ট্রিটমেন্টের পছনে ডাক্তার সাহেব লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন আর কিচ্ছু অবশিষ্ট নাই। মজার ব্যাপার হলো, আপনি হোমিওপ্যাথ, আপনার কাছে এসে রুগীর টাকা থাকে না। এর আগে কিন্তু কিডনি বেচে দিয়ে ট্রিটমেন্ট করছে, এরকম একটা বিষয়, তাই না? শেষ সম্বল যা ছিল সব দিতে লাখ লাখ টাকা খরচ করে অ্যালোপ্যাথি করেছে, আপনার কাছে এসে 300 টাকা বাইর করতে তার কিন্তু খুব কষ্ট হয়ে যায়, তার এখন আর কিছু অবশিষ্ট থাকে না। এখন তার কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি তো সব উড়াই ফেলছি, আমার পরে ছেলে মেয়েদের কি হবে, নাতিপুতিদের কি হবে, তারা কি খাবে, এই টাকাগুলো তো আমার নাতিপুতির পড়ালেখার কাজে আসতো বা অমুক কাজে আসতো, সারা জীবনের যা ইনকাম, যা সম্পদ, টাকা পয়সা সব উড়াই ফেলছি, এটাই তার কষ্টের বিষয়, এটাই তার কষ্টের বিষয় হয়ে যায়। এখান থেকে তার রোগ কষ্টটা আরো বাড়ে। তাহলে রোগ বিষটা কি হলো? লস ফাইনান্সিয়াল অ্যাগ্রাভেশন, ফাইনান্সিয়াল লস অ্যাগ্রাভেশন। ঠিক আছে, এবার আসি আমরা পরের স্লাইডে। পরের স্লাইড হচ্ছে হোপলেসনেস। হোপলেসনেস, হ্যাঁ, এই যে এইটা কিন্তু নারের রেপার্টরি থেকে এই
ইয়েটা দিয়েছি, সিনথেসিস রেপার্টরিতে এটা নাই। হ্যাঁ, এটার ক্রস রেফারেন্স আছে, আমি ক্রস রেফারেন্সে যাচ্ছি না, একদম সরাসরি রুব্রিক্সটাতেই আসছি। এখানে কি বলতেছে? হোপলেস। হ্যাঁ, হোপলেসটা কি? তো আমরা গত দুদিন ধরে যে আলোচনা করতেছিলাম সেটা ছিল একটা ওয়েল কন্ডিশন ওয়ালা ফিলিং। আর্সেনিকের পেশেন্টের মধ্যে যখন একটা ওয়েল ভাব থাকে, ওই যে ডেলুশন ওয়েল, ডেলিরিয়াম, ডিক্লেয়ার হি ইজ ওয়েল, এই ওয়েল কন্ডিশন দিয়ে আমরা কিন্তু শুরু করছিলাম। এখন আমরা ধীরে ধীরে আমরা ওই ডিসপেয়ার দ্বিতীয় স্টেজ, আমি ওই যে 4টা স্টেজের কথা বলছিলাম প্রথম দিনের, ওই দ্বিতীয় স্টেজের দিকে আমরা এখন আগাচ্ছি, ডিসপেয়ারের দিকে। তাহলে ওয়েলওয়ালা পেশেন্ট হোপলেস হতেও পারে, একটা স্টেজে যে সে হোপলেস হয়ে যাবে, তাহলে আমরা বুঝলাম সে চিকিৎসা করতে চায় না, কারণ সে হোপলেস স্টেটে থাকতেছে। হোপলেস মানে কি? হোপলেস মানে যেখানে হোপই থাকে না। একটু আগে আমরা ডাউট নিয়ে আলোচনা করলাম, তাই না? ডাউটে কিন্তু হোপ থাকতেছে, ডাউটে দুইটা বললাম না, হোপ কিন্তু থাকতেছে, 5% হলো হোপ থাকতেছে, 10% হলো হোপ থাকতেছে। আর এখানে কি একদম হোপলেস, মানে হোপই নাই, তাহলে ডাউটের পরের লেভেলটা হচ্ছে হোপলেস। আমি কি বুঝাতে পারলাম? তাহলে হোপ আছে মানে ডাউটও আছে, আর যেখানে হোপই নাই সেটা হচ্ছে হোপলেস। এই হোপলেসের থাকার পরের অবস্থা কি আসছে? পরের অবস্থা আসছে ইনডিফারেন্স, ইনডিফারেন্স টু লাইফ। দেখছেন কিভাবে স্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, কোন লেভেলের, কোন স্টেজের আর্সেনিক রুগী আপনার কাছে আসে আপনি তো জানেন না। আপনি কি জানেন? যদি এই হোপলেস স্টেটে আসে বা ইনডিফারেন্স লাইফ, তাহলে এদের অ্যাটিটিউড, এদের কথা বলার ধরনটাই আলাদা হয়ে যাবে। তাহলে ইনডিফারেন্স টু লাইফ এটা এমন একটা স্টেজ যেখানে আর্সেনিক ওষুধ খেতে চায় না, আর্সেনিক ওষুধই খেতে চাইবে না। তাহলে ইনডিফারেন্স টু লাইফ, এখানে আর্সেনিক একদম ওষুধই খেতে চাবে না। ওয়েল হি ইজ যে রুব্রিক্সটা সেটার মতন, সেই স্টেজে থাকার মতন। তবে একটা ভালো, এটা কিন্তু ভালো জিনিস না। ইনডিফারেন্স টু লাইফ এটা মন্দের সাথে কিছুটা জড়িত, কারণ তার লাইফে থাকা, মানে লাইফে থাকা, মানে লাইফ নিয়ে তার যে প্রত্যেকের লাইফের প্রতি একটা ভালোবাসা থাকে। ঠিক আছে, যে আমরা একটা কৌতুক দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা এটা আমরা বলি। একটা ভদ্রলোক একটা লাঠি এবং লণ্ঠন হাতে করে যাচ্ছে, তো প্রতিবেশী জিজ্ঞাসা করছে যে কি ভাই তুমি কই যাও? তাহলে যে বউ খালি সারাদিন আমাকে ইয়ে করে, আমি আত্মহত্যা করতে যাই, ট্রেনের নিচে গলা দিতে যাই, গলা দিব, ট্রেনের নিচে দিয়ে ঝাঁপায় আত্মহত্যা করবো। তাহলে লণ্ঠন আর লাঠি কেন? রাস্তার মধ্যে যদি সাপ কামড় দেয়? হ্যাঁ, কৌতুক হলেও কিন্তু এটা অনেক বড় একটা বিষয় কিন্তু জড়িয়ে আছে। তো আর ইনডিফারেন্স টু লাইফ, এর হচ্ছে লাইফের প্রতি যে ভালোবাসা সেটাই উঠে গেছে। সে বলে এখন আমার বেঁচে কি হবে, এখন বেঁচে আমার কি হবে? ঝামেলা করছে একটু, ঠিক আছে, হ্যাং করছে মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তো না? আমার এখানে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো লাইফের উপরে তার ভালোবাসা উঠে গেছে। এখন সে বললে আমার আর বেঁচে বেঁচে থেকে কি হবে? তো আমার বেঁচে থেকে কি হবে? আমি আর বাঁচতে চাই না। কোন মেডিসিনের কথা মনে পড়ে বলেন দেখি, বলেন, পুরোনোটা বলেন। আর বেঁচে থেকে কি হবে? ইগনিশিয়া, ইগনিশিয়া স্যার। হ্যাঁ, ইগনেশিয়া, থ্যাংক ইউ। ইগনেশিয়ার কথা মনে পড়ে। হ্যাঁ, স্ট্যাফিসিও কিন্তু ইনডিফারেন্স, এর আর আর হচ্ছে না বেঁচে থাকে। প্রথম মেডিসিন হচ্ছে ইগনেশিয়া, তারপরে কিন্তু স্ট্যাফিসিয়ার কথা ভাবি। স্ট্যাফিসিয়াও কিন্তু এই লাইফ নিয়ে ইনডিফারেন্স থাকে। তো ইনডিফারেন্স লাইফ টু এর মানে কি? ইনডিফারেন্স লাইফ টু তে কেন আর্সেনিক অ্যালবাম ল্যান্ড করলো, কেন এই স্টেটের মধ্যে আসলো? কারণ তার কাছে মনে হচ্ছে সে অন্যের উপরে বার্ডেন হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। সে বার্ডেন হতে চায় না, এই কথা মনে রাখবেন। আর্সেনিক
আর্সেনিকাম অ্যালবাম কখনোই বার্ডেন হতে চায় না, এটাকে একদম রেড লাইন করে লিখে রাখেন। আর্সেনিক কখনোই কারো উপরে বার্ডেন হতে চায় না। যখন তার মনে হয় যে সে কারো উপরে বার্ডেন হয়ে যাচ্ছে, তখন তার লাইফের প্রতি যে মোহ মায়া থাকে, প্রত্যেকের লাইফে যে একটু আগে কৌতুকের কথা বললাম, সাপ আত্মহত্যা করতে যাচ্ছে অথচ সে লণ্ঠন আর লাঠি নিয়ে যাচ্ছে, যে পথে সাপ কামড় দেয়, সাপ যদি আসে বা কুকুর আসে, তাহলে এই যে লাইফের প্রতি মোহ মায়া সেটা শেষ হয়ে যাবে। কারো বার্ডেন হওয়া, আর্সেনিকের জীবনে যদি সে কারো উপরে বার্ডেন হয়ে পড়ে, তখন তার লাইফের প্রতি মোহ মায়াটা শেষ হয়ে যায়। রুবি বলে, কি আর বলবো ডাক্তার সাহেব, এখন আমাকে যখন কেউ বলে যে আমার মেয়ে বলল যে, বা ছেলে বলল যে মা চলো যাই সিনেপ্লেক্সে, একটা খুব ভালো সিনেমা হচ্ছে, চলো একটু ঘুরে আসি। মহিলার খুব সিনেমা দেখতে ভালো লাগতো, সিনেমা হলে হলে যে বাচ্চাদেরকে নিয়ে সিনেমা দেখাতো। হ্যাঁ, একদম বাস্তব কথা বলতেছি। হ্যাঁ, তো খুব টাইপের ওপেন মাইন্ডেড, হ্যাঁ, অত কনজারভেটিভ না, গান বাজনা সিনেমা করতো। এখন মেয়ে দেখে যে সারাদিন বসে থাকে চেয়ার নিয়ে, হুইল চেয়ারে করে, তো বলতে চলো মা তোমাকে সিনেমা দেখে নিয়ে আসি, তোমার প্রিয় নায়কের খুব সুন্দর একটা সিনেমা আছে। তখন এই রুগী বলতেছে, তখন আমাকে বলতেছে রুগী যে, আমি বলি যাও তোমরাই সিনেমা দেখে আসো, তোমরাই ঘুরে আসো, এখন আমাকে আর কোথায় কোথায় নিয়ে ঘুরবা, আরে আমাকে নিয়ে তো চিন্তা করো না তো। হ্যাঁ, মানে মেয়ে বলতেছে যে, তখন মেয়ে শুনে বলে যে মা তুমি এত চিন্তা করো না তো, তুমি হুইল চেয়ারে খালি বসে থাকবা, আমি ছেলে নিয়ে যাব। বা ছেলে বলতেছে আমরা আর দুইজন আছে, আমরা ছেলে নিয়ে যাব। তখন মহিলা বলে, আরে বাদ দাও, কোথায় আর হুইল চেয়ারে যাবো, হুইল হুইল চেয়ারে করে আমাকে আর টানা হেঁচড়া করার দরকার নাই, তোমরা যাও ঘুরে আসো, এনজয় করো, আমি আর কোথাও যাব না। এটাই কিন্তু ইনডিফারেন্স টু হিজ লাইফ। একটা সময় সিনেমা দেখলেই, সিনেমা প্রিয় নায়কের সিনেমা, জসিনের সিনেমা দেখলো বা সালমান শাহর সিনেমা দেখলো, ওর ফার্স্ট টিকিট তার লাগবে। এখন সে যাও তোমরাই ঘুরে আসো, আমাকে আর টানা হেঁচড়া করো না। তার কাছে তখন মনে হয় এ কেমন লাইফ। এই স্টেজটা বেসিক্যালি আর্সেনিকের জন্য খুবই ক্রিটিক্যাল একটা স্টেজ, আর্সেনিকের জন্য খুবই ক্রিটিক্যাল স্টেজ। তো এরপরে রূপদিশটা আসে, ফেয়ার আন্ডারটেকিং এনিথিং অফ, ফেয়ার আন্ডারটেকিং এনিথিং অফ। ঠিক আছে, পাঠকের রেপার্টরিতে এই জিনিসই দেওয়া আছে, এফ এর ঘরে, ফেয়ার অ্যাংজাইটি আন্ডারটেক এনি নিউ থিং। এনি নিউ থিং খুব ইম্পর্টেন্ট। পাঠক অত্যন্ত উঁচু মানের, অত্যন্ত উঁচু লেভেলের একজন ডাক্তার ছিলেন, খুব ভালো অবজারভার। ওনাকে তো এই উপমহাদেশের কেন বললেও ভুল হবে না। ঠিক আছে, তো লাইভ যেরকম চলছে সেরকমই চলতে দাও, সেখানে কোনো চেঞ্জ করতে চায় না, তার চেঞ্জ পছন্দ না। মূলত এইরকম স্টেট আপনারা আর্সেনিকের, কিন্তু সব আর্সেনিকে দেখতে পাবেন না, সব আর্সেনিক রোগীর মধ্যে এরকম স্টেট আপনি দেখতে পাবেন না। একদম ক্রিটিক্যাল লেভেলে পৌঁছায় গেছে, ওই যে যেটা বললাম, মহিলা হুইল চেয়ারে করে ঘুরে, হ্যাঁ, হুইল চেয়ারে ছাড়া তাকে সে নড়তে পারে না, এইরকম ক্রিটিক্যাল লেভেলে আপনি আর্সেনিককে দেখতে পাবেন। পরের স্লাইডে চলে যাই। An arsenic patient does not feel sick as long he is occupied. He never rests except when his condition becomes too severe and force him to do so. ভালো করে বুঝেন, an arsenic patient does not feel sick. ওই গত দিনের বাচ্চার কেসের কথা মনে করেন, প্রথম যেদিন আর্সেনিক আপনাদের সাথে আলোচনা করলাম, সেদিন যে বাচ্চার কেসটার কথা বললাম, সেটার কথা ভাবেন। সেও কিন্তু এরকমই ছিল। বাচ্চাকে যখনই অকুপাইড করে রাখা হতো, কোনো জিনিস নিয়ে ব্যতিব্যস্ত করে রাখা হতো, তখন সে ওই বিষয় নিয়ে অকুপাইড হয়ে থাকতো, ওই বিষয় নিয়ে সে ব্যস্ত হয়ে থাকতো। ওই যে মা বললো না যে গান ছেড়ে দিই বা কানে হেডফোন লাগাই দিই, হ্যাঁ, হেডফোনে মিউজিক দিলে সে কিন্তু ওটা নিয়ে ব্যস্ত থাকতো, মানে অকুপাইড হয়ে থাকতো, অকুপাইড, ব্যস্ত হয়ে থাকতো, কান্নাকাটি যে থেমে যেত। এই কথাটা এখানে বলা আছে। এরপরে স্লাইডটা দেখি, এরপরে কি বলছে, এরপরে বলছে
একটু বড় করে দিই, তাহলে আপনি দেখতে সুবিধা হবে। হ্যাঁ, it never occurs to him that he must take rest. The moment he lies down, either he is reminded of some pending work or he finds something that compels him to get out of bed. আজকেও আমি এই সেম রুগী পেয়েছি, এই সেম কথার রুগী। হ্যাঁ, তার মানে হলো সে কখনোই রেস্ট করার কথা চিন্তা করে না, এই বিষয়ে কখনোই রেস্ট করার চিন্তা করে না। দুটা বিষয় তার মধ্যে ঘটে। প্রথমটা হলো তার মনে রেস্ট নেওয়ার কথাই আসে না, রেস্ট যেন তার কাছে মুসিবত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয়ত হলো সে যদি শুয়ে পড়ে তখন দুটা বিষয় আসে, এক হলো তার পেন্ডিং কোনো ওয়ার্ক করে আছে এরকমটা তার মাথার মধ্যে চলে আসে, বা দ্বিতীয় হলো এমন কোনো বিষয় তার মাথায় আসে যেটার কারণে সে একদম বিছানা থেকে পুরা উঠে পড়ে। মানে সে যদি জোর করে শুয়ে থাকে তখন তার মনের কাছে, তার মনের মধ্যে আরে রান্নাঘরের তো এই কাজটা বাকি আছে, ওই জিনিসটা তো আমি এটা করিনি, তার মনে পড়ে যাবে। হঠাৎ করে তার মনে পড়ে যায় যে ওই কাজটা বাকি আছে, আরে আমি তো কাপড় মনে হয় ভিজাতে দিই, ওটা তো ভিজাই দিলে ভালো হইতো। হ্যাঁ, বা আমি কাপড়টা ধুইছিলাম মনে হয় মেলে দিচ্ছি কিন্তু ওই যে ক্লিপ লাগাইনি, ক্লিপ লাগাতে হবে। একটা না একটা কথা তার মনের মধ্যে উঠে যাবে এবং এই ইয়েটাই তাকে সাথে সাথে বিছানা থেকে ঠেলে বাইর করে দেয়। বুঝতে পারছেন? The moment he lies down, either he is reminded of some pending work or he finds something to compel him to get out of it. এই জিনিসটা তার মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করে, এই আমার একটু বাকি আছে, চলে গেলাম। ঠিক আছে, পরের স্লাইডে আসি। পরের স্লাইড হচ্ছে